এই সেই ফেরাউনের লাশ দেখেন কিয়ামতের আগ পর্যন্ত মহান আল্লাহ তাআলা রক্ষণাবেক্ষণা করছেন। তো কিভাবে শুয়ে আছে মিশরকে বলা হয় ফেরাউনদের দেশ, মুসা নবীর দেশ। 3000 বছর মিশরকে শাসন করেছে এই ফেরাউনরা। বনি ইসরায়েলের শিশুদের হত্যা করেছিল এবং নিজেকে খোদা দাবি করত। অনেকে বলে শয়তান ফেরাউন নাকি 60 হাত লম্বা ছিল। যখন নিজের চোখে ফেরাউনের লাশ দেখলাম অবাক হয়ে তাকিয়েছিলাম। ফেরাউনকে দেখে মনে হবে হয়তো কিছুদিন আগেই মারা গেছে। এখনো মাথার চুল, নাক, মুখ, দাঁত, এমনকি পায়ের নখ সব কিছু স্পষ্ট দেখা যায়। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো পবিত্র কোরআনে বর্ণিত ফেরাউনের মৃতদেহ কেমন আছে, কেনই বা আজও তার লাশ পচে না, কিভাবে সমুদ্রে ডুবে মারা যায়, সবকিছুই থাকছে এই ভিডিওতে। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ওয়েলকাম মিশর। আমি এখন আছি ফেরাউনদের দেশ সেই মিশরে, এবং যাকে বলা হয় নীল নদের দান। সেই সাথে আমার সাথে আছে রাহাত ভাইয়া, বাংলাদেশের। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই তো রাহাত ভাইয়া হচ্ছে এখানে আল হাজার যে বিশ্ববিদ্যালয় সেখানেই পড়াশোনা করে। তো ভাইয়াই হচ্ছে আজকে আমাকে মিশর শহরটা ঘোরাবে, মানে যে রাজধানী কায়রো। আর আমি অনেক এক্সাইটেড যে ভাই, যে ছোটবেলায় থেকে যে ফেরাউনদের গল্প শুনতাম সেই ফেরাউনদের এখানেই রাখা হয়েছে। আর একবার ভাবেন যে লাশগুলো এখনো মানে পচন ধরে নাই, মানে পচে নাই, সেইভাবেই কিন্তু মমি করে রাখা হয়েছে। মিশরে আজকে আমার দ্বিতীয় দিন। তবে আজকে আমি যাকে দেখতে যাচ্ছি সে সাধারণ কেউ না, সে হলো নিজেকে খোদা দাবি করা সেই শয়তান ফেরাউন। ছোটবেলায় লোকমুখে, পাড়ার দাদাদের মুখে গল্প শুনতাম ফেরাউন নাকি 60 হাত লম্বা। আজকে নিজের চোখেই দেখব আসলে ফেরাউন কত হাত লম্বা। যাওয়ার পথে চারিদিকে তাকিয়ে দেখছিলাম সেই মিশরকে, যার অলিতে গলিতে ইট পাথরে, এমনকি ধুলোর কোনায় কোনায় যেন ইতিহাস লেখা আছে। এরপর হঠাৎ চোখে পড়ে রাস্তার পাশে বিশাল বড় দুর্গ। এটি মূলত সালাউদ্দিন আইয়ুবী নির্মাণ করেছিলেন। এখনকার সময়ে অনেকে হয়তো সালাউদ্দিন আইয়ুবীর নামটাও ভালো মতো জানেন না। তিনি হলেন সেই মানুষ যিনি মধ্যযুগের ইউরোপীয় খ্রিস্টান যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করে ফিলিস্তিনের রাজধানী জেরুজালেম দখল করেন। তিনিই হলেন সালাউদ্দিন আইয়ুবী। যাই হোক, এই আফ্রিকার দেশটির 97 ভাগই মরুভূমি, বাকি 3 ভাগে মানুষ বসবাস করে। শহরের রাস্তায় তেমন গাছপালাও চোখে পড়ে না। প্রতিটি বাড়িঘর প্রায় একই রঙের, আবার অনেক বিল্ডিংয়ে প্লাস্টারও করা নেই, আর রাস্তাগুলো বিশাল চওড়া। তবে ফেরাউনের লাশ বর্তমানে মিশরের রাজধানী কায়রোর একটি মিউজিয়ামে রাখা হয়েছে। আজ সেই ফেরাউনকে নিজের চোখে দেখব এবং আপনাদেরকে দেখাবো। আমরা হচ্ছে এখন পার্কিং করার জন্য প্রবেশ করতেছি। পার্কিংয়ের সময় প্রবেশ মুখেই হচ্ছে এখানে আমাদের গাড়ি সব চেক করছে, ব্যাগ থেকে শুরু করে, এবং একজনের কাছে একটা ডগ ছিল, কুত্তা দিয়ে চেক করতেছে পুরো গাড়ি। ভাই এতটাই সিকিউরিটি। পার্কিংয়ের রাস্তাটা এরকম। এবং বিশাল কিন্তু ওয়াইড। সেই সাথে মিউজিয়ামে হচ্ছে 2টা ফ্লোর, একটা হচ্ছে উপরে আর একটা আন্ডারগ্রাউন্ড। একদম মাটির নিচে হচ্ছে আপনার ফেরাউনদের লাশগুলো মমি আকারে রাখা হয়েছে। তো আমরা যেয়ে দেখবো যে ভিতরের পরিবেশ কেমন। এখানে এখন পার্কিং করে এরপরে মিউজিয়ামের ভিতরে প্রবেশ করব। আমরা হচ্ছে প্রবেশ করলাম। প্রবেশ মুখে আমাদের ব্যাগ, মোবাইল এগুলো সব চেকিং করা হয়েছে, মানে এয়ারপোর্টের মতোই। তো এখানে হচ্ছে নিচে সবই কিন্তু শপিং, চকলেট থেকে শুরু করে সব কিছু পাবেন। আর এই পাশে কিছু ফরেনরা আসছে, তবে এখন টুরিস্ট অনেকটাই কম। এবং সকাল মাত্র ওপেন হয়েছে কিছু। হ্যাঁ, মানে আমরা একদম সকালে আসছি যাতে খুব সুন্দরভাবে কভার করতে পারি। এবং এখানে ড্রেস, ক্লোথিং এগুলো কিন্তু সব বিক্রি করা হয়। সেই সাথে অনেক পুরানো যে ফারাওদের বিভিন্ন কালচারের ব্যাগ এগুলো বিক্রি করা হয়। দেখেন এখানে হচ্ছে মেসি, রোনালদো। আমাদের হচ্ছে টিকিট যে ফেরাউনের মমি দেখার জন্য, আর ঠিক এইভাবেই প্রবেশ করতে হবে। এই যে দেখুন টিকিট। গুড মর্নিং।
তো উনি আমার One person? ওয়ান Pakistan? বাংলাদেশ ইজিপ্ট বাংলাদেশ মিয়া মিয়া তো ভাই আমি এখন প্রবেশ করতেছি সেই ফেরাউনদের যেখানে মমি সংরক্ষিত আছে সেইখানে, আর নিচে হচ্ছে আপনার যে মমিগুলো রাখা আছে নিচের গ্রাউন্ডে। তবে আমি একটু উপরে দেখাবো। এবং এইখানে দেখেন যে বিভিন্ন দেশ থেকে মানুষ আসছে এগুলো দেখার জন্য। এই পাশে হচ্ছে হাজার হাজার বছরের পুরানো সব ঐতিহ্য। এখানে কিন্তু কঙ্কাল। আমরা এখন আছি মিশরের রাজধানী কায়রোর মিউজিয়ামে, যেখানে ফেরাউনদের মৃতদেহ, দেব দেবতাদের মূর্তি, তাদের ভাষা, পোশাক, সংস্কৃতি, ইতিহাস আজও রক্ষিত আছে এই মিউজিয়ামে। উপরের ফ্লোরে বিভিন্ন কফিন মূর্তি আর নিচের গ্রাউন্ড ফ্লোরে ফেরাউনদের লাশ মানে মৃতদেহ আছে। আমরা সেখানেও যাব এবং তাদের মৃতদেহ দেখাবো। তবে এই জাদুঘরে বিদেশি পর্যটকদের জন্য টিকিট 550 ইজিপশিয়ান পাউন্ড, যা বাংলা টাকায় 1350 টাকার মতো। যাই হোক, মিউজিয়ামের ভিতরে প্রবেশ করতে কিছু কফিন চোখে পড়ে, যেগুলোর ভিতরে ফেরাউনদের মৃতদেহ রাখা হয়েছিল। এমনকি ফেরাউনরা বিশ্বাস করত তারা মারা যাওয়ার পর আবার জীবিত হবে, নতুন জীবন শুরু করবে। প্রবেশ মুখ থেকে চারপাশেই দেখা যায় বিশাল বিশাল মূর্তি, পাথরের কফিন, বিভিন্ন ধরনের প্রাচীন লেখা আর হায়ারোগ্লিফিক্স। হায়ারোগ্লিফিক্স মানে মানুষ, পাখি, চোখ, সূর্য, সাপ ইত্যাদির ছবি দিয়ে তারা শব্দ, অক্ষর বা কোনো ধারণা প্রকাশ করত। মিশরের মন্দির, পিরামিড, মূর্তি, কফিন ও পাথরের দেয়ালে এসব লেখা এখনও দেখা যায়। এই লেখাগুলোকেই হায়ারোগ্লিফিক্স বলা হয়। এই লেখাগুলো আসলে শুধু কোনো নকশা না, প্রাচীন মিশরীয়রা তাদের রাজা, দেবতা, যুদ্ধ, ধর্মীয় বিশ্বাস এবং পরকালের জীবন সম্পর্কে অনেক তথ্য এই হায়ারোগ্লিফিক্সের মাধ্যমে রেখে গেছে। কোথাও দেখা যায় বিশাল রাজকীয় মূর্তি, আবার কোথাও দেখা যায় দেব দেবীর মূর্তি। প্রাচীন মিশরীয়দের কাছে দেবতারা ছিল তাদের ধর্ম ও দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এরপর চোখে পড়ে বিশাল বিশাল পাথরের কফিন। মূলত এই কফিনের ভিতরেই ফেরাউনদের মৃতদেহ মমি ছিল, আর এই মৃতদেহকে মমি রাখা হতো পিরামিডের ভিতরে। আবার অনেক ফেরাউনদের মৃতদেহ রাখা হতো পাথর কেটে উপত্যকায়। আমন রা কিং অফ দ্য গডস, মানে তখনকার সময় যে ফারাউন বা ফেরাউন তারা হচ্ছে বিশ্বাস করতো সূর্য দেবতা রাকে, এবং যার কারণে এখানে লেখা আছে দেখেন আমন রা কিং অফ দ্য গডস। এরপর হঠাৎ চোখে পড়ে বিখ্যাত ফেরাউন আখেনাতেনের মূর্তি। তিনি প্রচলিত বহু দেবতার পরিবর্তে সূর্যচক্র আতেনকে কেন্দ্র করে নতুন ধর্মীয় ব্যবস্থা চালু করেছিলেন। তার মূর্তিতে লম্বাটে মুখ, সরু চোখ, ঠোঁট ও শরীরের অস্বাভাবিক গঠন দেখা যায়, যেখানে দুই হাত বুকের উপর ক্রস করা অবস্থায়। এরপর সামনে দেখি কাঠের তৈরি বিশাল বিশাল কফিন, অনেকগুলোর গায়ে মানুষের মুখের আদল, মাথায় রাজকীয় মুকুট এবং চারপাশে নানা ধরনের লেখা ও ছবি। মিউজিয়ামের ভিতরে শুধু মিশরীয়দের নিদর্শনই নয়, মিশরের ইতিহাসের বিভিন্ন সময়ের গ্রিক ও রোমান যুগের অনেক নিদর্শনও রয়েছে। কারণ মিশরের ইতিহাসে শুধু ফেরাউনদের সময়ই শেষ হয়নি, পরবর্তীতে গ্রিক ও রোমান শাসকদের মধ্য দিয়েও এই সভ্যতা সংস্কৃতির বিকাশ ঘটে। আমরা সামনে যে দেখতেছি এটা হলো মমির কফিন, যেটাকে বলে আর কি, ওই সময়ের কফিন। আসলে আমরা দেখতে পারবো এগুলোর ভিতরে মূলত মমিকে রাখা হইতো। এর উপরে আরেকটা লেয়ার থাকতো, আরও কফিন থাকতো আর কি, মানে 4-5টা লেয়ারের পর একটা মমি থাকতো আর কি কফিনের ভিতরে। এটা ওই সময়ের কফিন, অনেকটুকু নষ্ট হয়ে গেছে, আসেন দেখতে পারবো আমরা। এবং ওই সময়ের যে আমরা ইজিপশিয়ান যে লেখা বা বিভিন্ন চিত্রকর্ম, এগুলো সব কফিনে অঙ্কন করা আছে। তার মানে এর ভিতরেই কি লাশগুলোকে রাখা হইতো? হ্যাঁ হ্যাঁ, এগুলোর ভিতরে লাশগুলো থাকতো সাধারণত। এগুলা কয়েকটা লেয়ার হয়, একটা মমি, তার ভিতরে আরেকটা মমি, মানে আপনার একটা কফিন 4-5টা কফিনের ভিতরে রাখা হয়, এরকম একটা মমির 4-5টা কফিন, এর ভিতরে একটা মমি থাকে সাধারণত। প্লাস হলো মমির সাথে বিভিন্ন পাতা ইউজ করতো ওরা, যাতে নষ্ট না হয়, গন্ধ না ছড়ায়। এই যে এখানে কিছু রাখা আছে আর কি।
এগুলো কি সেই পাতা? হ্যাঁ, ওই সময়কার এখানে যা আছে সব তখনকারই। মিশরের সেই সভ্যতা এখানে আপনারা পাবেন। এখানে হাজার হাজার পর্যটকেরা আসে। ওই সময় কঙ্কাল। যে ওই সময়ের কঙ্কালটা দেখেন, শুধু একদম প্রথমে প্রবেশ মুখেই কিন্তু এই কঙ্কালটা দেখা যায়। এবং এগুলো হচ্ছে বিভিন্ন তাদের ওই সময় বিভিন্ন ব্যবহার সামগ্রী, যে অস্ত্র থেকে শুরু করে। দিয়ে তৈরি করা। এবং ওইটা দেখেন যে অনেকটা আপনি যে সময় কোনো মাংস কাটা হয়, ওইটা কিন্তু এখানে। কি ভয়ানক ব্যাপার না? কিভাবে তারা কফিনগুলো তৈরি করতো। এবং তখনকার সময়ে যে মানুষগুলো ঠিক আমাদের মতোই ছিল, হাইট 5 ফিট 10 ইঞ্চি বা এরকম, খুব যে লম্বা ওইরকম না। তো এই কফিনগুলোর আকৃতি দেখলেই কিন্তু বোঝা যায়। আর এটা হয়তো কোনো রাজকুমারের জন্য বানানো হয়েছিল। হ্যাঁ, যে রাজাদের কফিন আরো জাঁকজমকপূর্ণ থাকে। হ্যাঁ? এটা হয়তো সম্ভ্রান্ত কোনো ব্যক্তির জন্য। রাজাদের কফিন আরো জাঁকজমকপূর্ণ, আরো ডিজাইন করা এবং অনেক। আর ওই সময় সাধারণ মানুষরা এরকম কফিন বা এত ভালো ব্যবহার করতে পারতো না। এটা সরকারের উচ্চ মহলের যারা এবং গভর্নমেন্টের লোক, তারা এই টাইপের কফিন ইউজ করতো আর ভালো অবস্থা। তো আসলে যে ফারাও বা ফেরাউন, এটা হচ্ছে কোনো মানুষের নাম না বা ব্যক্তির নাম না। এটা হচ্ছে ওই সময় যারা ক্ষমতাসীন ছিল বা উচ্চ পদস্থ ছিল বা সরকার ছিল। যেমন ফর এক্সাম্পল সৌদি আরবের সরকারকে আমরা কি বলি, বাদশাহ বা কিং। বাংলাদেশের গভর্নমেন্টকে আমরা কি বলি, প্রধানমন্ত্রী। তেমনি এই মিশরের যে সরকার, তাকে বলা হয়তো ফারাও বা ফেরাউন। তো তাদেরকে ঠিক এইভাবেই কফিন দিয়ে তারা বিশ্বাস করতো যে মৃত্যুর পরেও তাদের একটা জীবন আছে বা তারা জীবন পাবে। যার কারণে এরকম কফিনে তারা মমি ভাবে রাখা হয়তো লাশগুলোকে। আর এ কারণে কিন্তু বিভিন্ন পিরামিড তারা তৈরি করেছিল। তো এখানে অনেক কিছু লেখা আছে, বিভিন্ন লেখায় তারা হচ্ছে আলাদা আলাদা কিছু বহন করে আর কি। এই পাশে দেখেন, এটা হলো আপনার দাবার মতো একটা ইজিপশিয়ান খেলা। আচ্ছা। দুজন বসতো, খেলতো, এর ছবিও দেওয়া আছে কিভাবে খেলতো। এটা হচ্ছে দাবা, কাইন্ড অফ ওই সময়ের দাবা বলতে পারেন আপনি। এটাকে বলে স্যানেট। এই পাশে দেখেন একটা মূর্তি, কিন্তু তার মাথা নেই, মানে গলাটা নেই, মাথাটা আছে, মুখ আছে। হ্যাঁ, কি দিয়ে তৈরি করছে, সেই সময়কার পাথর এবং তাদের যে ড্রেসের শেপটা কিন্তু সেভাবে আঁকা হয়েছে। এটা তো বিশাল একটা চওড়া বডি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এটা তখন কি এরকমই ছিল? তখন তো আরো বিশাল ছিল। আপনি অন্য অন্য মমি দেখলে বা না, তারা কি এরকমই বডি ছিল তাদের তখন? হ্যাঁ, বডি স্ট্রাকচার এমনই ছিল। মানে এত মোটা, এত লম্বা? না, আসল মানুষ তো এত ছিল না। এত আসল ছিল না, মানুষ 6 ফিট ওই আকৃতির বা বানানো হয়েছে। আকৃতির আচ্ছা। বানানো। তো দেখেন যে সেই ফেরাউনের লাশ ঠিক এইভাবেই আপনার শুটকি মাছের মতো শুকায় গেছে। তো একবার ভাবেন তাহলে যে এখানে এখন এরকম ডিসপ্লের মাধ্যমে মানুষকে দেখানো হয়। আর উপরে যে কাপড়টা দেখছেন, এটা হচ্ছে লিনেন কাপড় দিয়ে পেঁচানো হয়েছে। এখনও অনেক ফারাওদের লাশ কিন্তু দেখা যায় তাদের মাংস একদম শুকাই বডির সাথে লেগে আছে। তাদের চুল বা এগুলো এখনও অক্ষত আছে, এরকম একটা ব্যাপার। পাথরের কফিন, এবং এটা কোনো একটা রাজকুমারীর হবে, যে ওই সময় যারা ফারাও ছিল তাদেরই কোনো কন্যা বা রাজকুমার, যার কারণে এটা সেইভাবেই বানানো হয়েছে। পাথর, এই পাথরটা কিসের হইতে পারে? একদম ব্ল্যাক স্টোন। হ্যাঁ, এখানে তো মরু আছে, মরুভূমি আছে, কালো মরুভূমি আছে, সাদা মরুভূমি আছে, ওখানে কালো পাথর। ওইটা দিয়ে তৈরি করা না? পাথরগুলোর ভিতরে দেখেন ওদের লেখাটা খোদাই করা, মানে ওই সময় ইজিপশিয়ান যে রাইটিং বা লেখা, এগুলো দিয়েই বোঝানো হয়তো বিভিন্ন ভাষা। তো এখনো আছে, এগুলোকে পাওয়া হয়েছে সব পিরামিডের ভিতরে। হ্যাঁ, পিরামিডের ভিতরে কোনটা এগুলো মরুভূমির ভিতরে ছিল বা প্রাসাদ অথবা পিরামিডের ভিতরে। তো ওখান থেকেই কিন্তু এখানে এই মিউজিয়ামে আনা হয়েছে। বিশাল বড় কিন্তু এটা, আর উপরে হচ্ছে এখন এইভাবেই তৈরি করা হয়েছে। এটা হয়তো ওই সময়ের কারো হয়তো আঙ্গুল ফেলে দেওয়া লাগছিল চিকিৎসা। তো ওই সময় তার জন্য কিভাবে পা তৈরি করা, মানে আঙ্গুল তৈরি করা হয়েছে, সেটা ঠিকমতো চলতে পারে,
ওইটার একটা চিত্র আর কি, এবং বিভিন্ন চিকিৎসা সামগ্রী এখানে যে আমাদের মেডিকেলের বিভিন্ন যে চিমটা বা ব্লেড ইউজ করা হয়, ওই সময় কি ইউজ করতো তারা, এগুলো আমরা এখানে দেখতে পারবো আর কি। মানে ওই সময় তারা কত উন্নত চিকিৎসা ব্যবস্থা ছিল এটা দেখলেই বোঝা যায় একদম। তার পায়ের সাথে একদম এই যুগে অনেকে হয়তো এইভাবে এত নিখুঁতভাবে করতে পারে না পুরো আঙুলের মতো করে। প্লাস বিভিন্ন আইটেম দেখতে পারবো চিকিৎসা সামগ্রী, চিমটা বা আপনার যে কাটার জন্য যে যন্ত্রপাতি ওগুলো আর কি। পরবর্তী যেটা আমরা এখন দেখতে পাচ্ছি এই পাশে, এটা হলো রোমানরা যখন মিশর শাসন করছে আলেকজান্দ্রিয়া শহরে, ওই শহরের বিভিন্ন চিত্র, এই যে রোমান পিলার, রোমান মূর্তি এবং রোমানদের মার্বেলের কাজ অনেক বিখ্যাত। এই যে একটা মার্বেলের কাজ, ওই পাশটা হচ্ছে আপনার ফারাওদের যে যুগ, এই পাশটা হচ্ছে ইসলামের যে যুগটা, যখন হচ্ছে ইসলামের যুগ আসে তখন হচ্ছে এই যে স্থাপত্যগুলো দেখছেন তখনকার সময় এগুলোকে তৈরি করা হয়েছে। ওই সময়ের বিভিন্ন কাজের জন্য এরকম কার্পেট বা কাপড়ের তৈরি। কাবা শরীফের গিলাফ নিয়ে ওদের সময় নিয়ে যাওয়া হতো। আচ্ছা, কাবা শরীফের গিলাফ গেট। আচ্ছা, এটা হচ্ছে কাবা শরীফের গেট। হ্যাঁ, গেটের গিলাফের যে অংশ, গেটের অংশটা এটা কি রিয়েল? হ্যাঁ, অরিজিনাল। কারণ আপনার এই সাম্রাজ্য শুরু হওয়ার আগে, সৌদিয়ানদের সালতানাত শুরু হওয়ার আগে মিশর থেকে কাবা শরীফের গিলাফ যেত। প্রতি বছর হজের সময় মিশরি হাজিরা এটার ভিতরে করে কাবার গিলাফ নিয়ে যেত এবং এটার সাথে করে বহন করে নিয়ে যেত, এবং তারা নিজ হাতে কাবার গিলাফ পরিবর্তন করে পুরানটা নিয়ে আসতো আর কি, নতুনটা থাকতো আর কি। এটা সবসময় মিশর থেকে যেত। এরপরে যখন সৌদি রাজ পরিবার বা এই গভর্নমেন্ট নতুন শুরু হলো, এরপর থেকে সৌদিরা এটা হ্যান্ডেল করে এবং ওখানেই সব তৈরি করা হয়। এটা হলো এটা হচ্ছে অরিজিনাল কাবার। হ্যাঁ, কাবার গিলাফ এবং গেটের অংশ। আচ্ছা, এই যে দেখেন আমার পিছনে যে কাবা ঘরের অরিজিনাল যে গ্লাভটা, সে কালো যে অংশটা, এটা কিন্তু অরিজিনাল মিশরে। একসময় এটাই কিন্তু হচ্ছে আপনার মক্কা নগরীতে কাবা ঘরের জন্য নিয়ে যাওয়া হতো। এর পরবর্তীতে হচ্ছে সৌদি থেকেই বানানো হয় অবিকল এরকম, তো এটার মাধ্যমে নিয়ে যায়। তো এই যে, তো যার কারণে এগুলো এখনও এই মিউজিয়ামে এইভাবেই রাখা হয়েছে। এই পাশে তখনকার সময় যে ড্রেস, যে কেমন ছিল ড্রেসগুলো দেখুন, যে অনেক অলংকার পরা হয়তো, বোরখা বা মুখের সামনে যে কাপড়টা, এখনও আফগানিস্তান বা পাকিস্তানের কিছু অঞ্চলে এই বোরখাগুলো দেখা যায়। তো তাদের অলংকার ছিল এরকম। কাবা শরীফের চাবিও আছে এখানে কাবা শরীফের চাবিও আছে। আর যদি আপনাদের একটু দেখাই, এই যে কাবা শরীফের চাবি, এই যে লেখাই আছে, যা এই যে দ্য কি অফ কাবা, এখানে কিন্তু লেখাই আছে। এই যে দুইটা হচ্ছে চাবি, চাবিটা দেখুন যে কত বড়। তার মানে এইটা হচ্ছে অরিজিনাল কাবা শরীফের গ্লাভ। একসময় এটাই নিয়ে যাওয়া হয়তো হজ বা উমরা যখন, গিলাফটা নিয়ে যাওয়া হতো, চারপাশের যে গিলাফ এটা নিয়ে যাওয়া হতো। বাট এখানে কিন্তু প্রবেশ নিষেধ। দেখেন কতটা উজ্জ্বল, মানে কি সুন্দরভাবে ব্রাইট দিচ্ছে এটা। ওকে, তো এখন আমরা যাব এটার গ্রাউন্ড ফ্লোরে, মানে যেখানে ফারাওদের সেই মৃতদেহ মমি করে রাখা হয়েছে, এবং এত বছর তারপরেও তাদের শরীর কিন্তু পচে নাই। অনেকটা বলতে পারেন যে শুটকি মাছ যেমন শুকায় যায়, যেই আকৃতি ধারণ করে, ঠিক তেমনই এই মাংসগুলো সব একদম এমন হয়ে আছে। তো ওই জিনিসটা আমরা যেয়ে দেখবো। তো ছোটবেলা থেকেই যেই ফেরাউনের গল্প, নাম, ক্ষমতা শুনে বড় হয়েছি, এখন তারই মৃতদেহ দেখব। হ্যাঁ, এই ফেরাউন নিজেকেই খোদা দাবি করেছিল। এই ফেরাউনই বনি ইসরায়েলের সব শিশুদের হত্যা করেছিল, এবং মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যেই ফেরাউনের কথা বলেছিলেন তাকেই নিজের চোখে দেখব। আল্লাহ ফেরাউনের দেহ সংরক্ষণের কথা সূরা ইউনুস আয়াত নাম্বার 92-তে বলেছেন, আজ আমি ফেরাউনের দেহকে রক্ষা করব, যাতে ফেরাউন মানব জাতির জন্য একটি নিদর্শন হতে পারে। ফেরাউনদের মৃতদেহ ঘরে যখন প্রবেশ করলাম, পুরো অন্ধকার। এখানে প্রায় 22টি ফেরাউনের মৃতদেহ মমি করে রাখা আছে। প্রত্যেক ফেরাউনের মুখ আর পা দেখা যায়, বাকি বডি কাপড় দিয়ে ঢাকা এবং কাচের বক্সের ভিতরে। এরপর নিজের চোখে যখন ফেরাউনকে দেখলাম, দু চোখে পানি অটোমেটিক চলে আসে। কতই না জুলুম করেছিল বনি ইসরায়েলদের উপর, কত অত্যাচারী শাসক ছিলেন, নিজেকে কত ক্ষমতাবান মনে করতেন, এমনকি কত বনি ইসরায়েলের শিশুদেরকে হত্যা করেছিল। আজকে সেই ফেরাউনের নিথর দেহ পড়ে আছে।
ফেরাউনের চেহারা দেখলে মনে হয় বিভৎস চেহারা। মুখের চামড়াগুলো কালো হয়ে শুকিয়ে হাড়ের সাথে লেগে গেছে। পুরো শরীরটা লিনেন কাপড় দিয়ে মোড়ানো। নাক, চোখ, মুখের আকৃতি ও গলার হাড় এখনো কিছুটা বোঝা যায়। হাত পায়ের আঙ্গুল ও নখের আকৃতিও দেখা যায়। পুরো শরীরটা যেন শুকিয়ে যাওয়া শুটকি মাছের মতো। তবে অনেকেই মনে করেন ফেরাউন 60 হাত লম্বা ছিল। ফেরাউন আমাদের মতোই 5 ফিট 6 থেকে 7 ইঞ্চি লম্বা। অনেকেই মনে করেন ফেরাউন নীল নদে ডুবে মারা গিয়েছিল, কিন্তু এই কথাটাও একদমই মিথ্যা। কারণ ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামকে তাড়া করতে গিয়ে লোহিত সাগরে ডুবে মারা যান। যখন মিউজিয়াম থেকে নামবেন এইখান থেকে কিন্তু সিটি ভিউটা দেখতে পাবেন, সেই সাথে সামনে একটা সুন্দর লেকও আছে। এটা হচ্ছে মিউজিয়াম। উপর থেকে মনে হবে যে এটা খুবই ছোট। এই যে দেখতেছেন না পিরামিডের মতো যে ত্রিভুজের মতো, এটাই হচ্ছে নিচে আপনার হচ্ছে মিউজিয়াম। 2 ফ্লোর, একটা হচ্ছে আপনার উপরে বিভিন্ন রকমের সিভিলাইজেশন ওদের, আর নিচে হচ্ছে গ্রাউন্ডে মমিগুলো রাখা আছে। মানে 25টা না 30টা দেখলাম মমি। তো ওই সময় যেসব রাজাগুলো ছিল তাদের মৃতদেহ এখানে রাখা হয়েছে। ওকে, সামনে থেকে এই ভিউটা দেখা যায়। এই যে সামনে হচ্ছে একটা লেক আছে সুন্দর। এটা মনে হয় আর্টিফিশিয়াল হবে। এই পাশে খেজুর গাছ থেকে শুরু করে সব কিছু। এবং এই পাশটা হচ্ছে নীল নদ। আর এই নীল নদকে কেন্দ্র করেই কিন্তু এই দেশে সেচের ব্যবস্থা, এই দেশে এরকম গাছপালা জন্মায়। একবার ভাবেন তাহলে, তা নাহলে কিন্তু সব মরুভূমি থাকতো। আর শহরটা দেখেন যে কি চমৎকার। এখানেও কিন্তু আপনার সিসি ক্যামেরা আছে সব, যেটা হচ্ছে ড্রাইভার যদি সিট বেল্ট না পরে সাথে সাথে ফাইন হয়ে যাবে। যদিও বাইকারদের জন্য কোনো রকমের রেস্ট্রিকশন নাই। এগুলো অনেক পুরাতন স্থাপত্য সব। মানে নতুন বিল্ডিং দেখলেও মনে হয় যে পুরাতন। অনেক কালার বা স্ট্রাকচার দেখেন এই দিকে কত সুন্দর রাস্তাঘাটগুলো। অনেকটা মনে হচ্ছে আমি ঢাকা শহরের ধানমন্ডি লেকে ঘুরতেছি, মানে ধানমন্ডি এরিয়াতে। ভাই ভাই এটা আমার কাছে একদম মনে হচ্ছে ধানমন্ডি এরিয়াতে। এখানে এরকম পুরাতন সব গাড়ি এখন আসছে এখানে খাওয়া দাওয়া করার জন্য, যেটা হচ্ছে ইন্ডো বাংলা রেস্টুরেন্ট। আমাদের বাংলাদেশেরই, মানে আমার ভাইয়েরই বন্ধু এই রেস্টুরেন্টটা দিয়েছে। এই যে দেখেন, আসলে এখানে হচ্ছে কায়রো ইউনিভার্সিটি। এখানে নামবো? হ্যাঁ, আমি গাড়িটা পার করে। ওকে, তো এইখানে নামলাম। আর সামনে হচ্ছে কায়রো ইউনিভার্সিটি। এখানে হচ্ছে প্রচুর ইন্ডিয়া বাংলাদেশের মেডিকেল স্টুডেন্টরা পড়াশোনা করে, তো যার কারণে এখানে এই রেস্টুরেন্টটা। ওকে, এই যে রেস্টুরেন্ট, জায়গাটা দেখুন খুবই চমৎকার। চারিপাশে গ্রিন ভিউটা দেখার মতো। এটা তাল গাছ করতেছি। ইন্ডো বাংলা রেস্টুরেন্ট। ভাই মিশরে আসার পর আমার সবথেকে বড় প্রবলেম হয়েছে খাবার দাবার। আমি ভাত পাই নাই, যার কারণে আমি অসুস্থ হয়ে গেছি। তো এইটাকে বাংলাদেশ নাকি? আসসালামু আলাইকুম। বাহ, এই যে দেখেন আমার মামা ভাত খাচ্ছে ভাই। বাংলা খাবার না? তো যাই হোক, এখন একটু বসি, ভাইয়া গাড়িটা পার্কিং করে, এরপরে আমরা এখানে খাবার দাবার খাবো। অবশেষে আমরা বাঙালি হোটেলে এরকম বাঙালি খাবার, মানে এটা হচ্ছে বাংলাদেশ থেকে আসে চাউল। হ্যাঁ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ। আর এখানে হচ্ছে বাসমতি চাউলে, যেটা বিরিয়ানি মতো না, এটা হচ্ছে ভাইয়ার জন্য। আর এখানে হচ্ছে দেখেন, এটা আলু এবং গাজর মিক্সড সবজি। এখানে ডাউল আছে। আর এইটা হচ্ছে চিকেন। আর যেহেতু আমি অনেক দিন চিকেন খাই না, যার কারণে হচ্ছে এই চিকেনটা আজকে অর্ডার করছি। ওকে, এখানে ডাউল আছে। তো আমি যদি চিকেনটা একটু দেখাই আপনাদের, এই যে বাবা, এগুলো তো মিশরি হয় না? তো এই যে মুরগি, সবজি, তারপরে এখানে যত রকমের ফ্রুট, এগুলো সব কিন্তু মিশরেই হয়। তবে চাউল যেটা, এটা অনেক সময় ওরা বাইরে থেকে আনে। যেমন বাসমতি চাউল হচ্ছে মিশরে হয় না, সৌদি আরবেও কিন্তু হয় না। এটা বেশি হয় পাকিস্তান, ইন্ডিয়াতে। তো এখান থেকে আসে আর কি। বিসমিল্লাহ বলে আমরা খাই। বাহ, একদম বাংলাদেশি টেস্ট পাইলাম ভাই অনেক দিন পরে।
রাহাত ভাইকে থ্যাংক ইউ, কারণ এখানে উনি আনছে আমাকে। মাংসগুলো হচ্ছে খুবই সফট। আপনি হচ্ছে কতদিন পরে এইভাবে খান এগুলো সবসময়, নাকি এখানে মিশরে খাবার খাওয়া হয়? শুধু খাবারই খাওয়া হয় বেশিরভাগ আপনারা নিজেরা পাকা খাইতে হয়। নিজেরা পাকালে এরকম, ভাত ডাল বাংলা বাট মিশরে কেন পাওয়া যায় না এগুলো? মিশরিরা এইসব খাবার সাথে অভ্যস্ত না। অভ্যস্ত না? রুটি বা চিজ মিশরে গিবনা বলে, গিবনা বা ফুল রুটি বলে, এখানে কিছুটা বাংলাদেশের ডালের মতো এই টাইপের খাবার খেয়ে অভ্যস্ত। আমাদের মতো এরা 3 বেলা ভাত খেয়ে অভ্যস্ত না। এটা হচ্ছে এইখানকার আলু এখানেই হয় ভাই এটা? হ্যাঁ, এখানে কিন্তু সব এখানে মানে নীল নদ, যে নীল নদের মানে মিশরকেই নীল নদের দান বলা হয়, সেই নীল নদের কারণেই কিন্তু সেচের ব্যবস্থা, বিভিন্ন ধরনের কৃষি চাষাবাদ এগুলো হয়। বাট এগুলোর টেস্ট একটু ইউনিক। এবং বিশেষ করে এই হোটেলে হচ্ছে পাশেই হচ্ছে কায়রো ইউনিভার্সিটি, যেখানে আপনার ইন্ডিয়া, বাংলাদেশের অনেক মেডিকেল স্টুডেন্ট পড়াশোনা করে। তো ওদের সুবিধার্থের জন্যই কিন্তু এখানে হচ্ছে এরকম ইন্ডো বাংলাদেশ মানে বাংলা রেস্টুরেন্টটা বানানো হয়েছে। তবে মিশরের মানুষ, লোকাল মানুষেরাও আসে এখানে খাওয়া দাওয়ার জন্য। এখানে কুয়েতি যে খাবার, ওইটাও আমাদের শেফ যিনি, উনি রান্না করতে পারে। তবে মিশরিরা হচ্ছে রুটি এগুলো বেশি খায়। অ্যারাবিয়ান আচ্ছা, অ্যারাবিয়ানও আছে। আমরা হচ্ছে এখন এখানে পেট্রোল নিচ্ছি, লিটার হচ্ছে 22.5 পাউন্ড, যেটা বাংলাদেশি টাকায় হচ্ছে আপনার 58 টাকা। তার মানে সৌদি আরবের থেকেও মিশরে হচ্ছে কম তেলের দাম। তো এই যে আমাদের এখন গাড়িতে তেল দেওয়া হচ্ছে। صورنا بتعمل ايه بس انت؟ তেল واخدها اخبار يعني؟ মিয়া মিয়া اهلا بيك. এটাই যে বিভিন্ন দেশের তেলের দাম কিন্তু আপনার এরকম, বাংলাদেশে 135, সৌদি আরবে কত 75 টাকা, তেমনি মিশরে হচ্ছে বাংলাদেশি টাকায় 58 টাকা। এটা হলো কায়রো ইউনিভার্সিটির মেডিকেল ক্যাম্পাস, এই যে এই পাশে। আর এদিকে ইউনিভার্সিটি না, এটা এমনি একটা কেল্লা এটা নাকি? না, এর ভিতরে হলো আপনার একটা মহল আছে আচ্ছা, এর মতো। তো বাড়ি আছে বিশাল বাড়িটা। এর ভিতরে হচ্ছে একটা রাজপ্রাসাদের মতো বাড়ি আছে। আর এই পাশে মেডিকেল এগুলো ক্যাম্পাস না? ক্যাম্পাসে মেডিকেল। তো হয় না যে এরকম বাংলাদেশের ময়মনসিংহ যে মেডিকেল কলেজ, ওখানেও কিন্তু ভুটান, ইন্ডিয়া, বিভিন্ন দেশ থেকে আসে, তেমনি মিশরের এই মেডিকেল কলেজে ইউনিভার্সিটিতেও আপনার হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, অন্যান্য বিভিন্ন আরব আমিরাতের বিভিন্ন দেশ থেকে এখানে আসে, মানে মিডল ইস্টের। তো এখন আমরা ডাউন টাউনের পাশ দিয়েই কিন্তু যাবো। আর রাজধানী কায়রো কিন্তু অনেক বড়, আপনি যদি গাড়ি নিয়ে এক মাথা থেকে আরেক মাথায় যান 2-3 ঘন্টা লাগবে একদম রানিং। আর দেখুন শহরের ভিতরের রাস্তা এবং বিল্ডিং অনেকটাই মনে হবে আমাদের বাংলাদেশের মতো কিছুটা। তবে এখানে কোনো বাইকের ড্রাইভারই হেলমেট ইউজ করে না, এবং কোনো বাইকের কিন্তু লুকিং গ্লাস নাই। আর আরও একটা জিনিস দেখলাম, মিশরের কায়রোতে এই অঞ্চলে মেয়েরা সব জিন্স প্যান্ট পরে, মানে ব্যাগি টাইপের প্যান্টগুলো। এখানকার ছেলেরা মানে ওইরকম বোরখা বা ওইরকম পর্দা কায়রোতে আমি দেখি নাই। আপনার হচ্ছে এটা যে স্কোয়ার, এখানে হোটেল থেকে শুরু করে সব কিছু আপনারা পাবেন। হাউ মাস? কত? হ্যাঁ, কত বলছে? যা দেন আপনি। যা দেন। এটা কি ভাইয়া? টিস্যু টিস্যু টিস্যু। তো উনি আসছে আমাকে বলছে যা দেন, তো আমি 10 পাউন্ড দিব, ঠিক হবে? 10 পাউন্ড নাকি অনেক বেশি হয়ে যায়, তো আমি দেখি এটা কত ভাইয়া। এটা 10। তো এটা হচ্ছে তাহারির স্কোয়ার, এখানে হচ্ছে হোটেল থেকে শুরু করে সব কিছু পাবেন। আপনারা যখন বাংলাদেশ থেকে কেউ ট্যুরে আসবেন এখানে, এই জায়গায় থেকেই কিন্তু সব জায়গায় যাইতে পারবেন, এবং এখানে আসলে এখানে স্টে করতে পারেন। অথবা গিজা যে পিরামিড আছে, গিজা শহরেও অনেক হোটেল আছে, $15, $14 বা $10 এরকমের রুম পাবেন। আর $10 মানে বাংলাদেশি টাকা এরকম 1200 বা 1300 টাকা। এই যে তাহারির স্কোয়ার। আর এখানে অনেক স্ট্রিট ফুড পাবেন, মার্কেট, শপিং মল সব কিছু কিন্তু আছে এই তাহারির স্কোয়ারে। এখানকার মেয়েরা সব এরকম ড্রেসই পরে।
মিশরে হয়তো সব মানে এরকম বুরখা পরে বা ছেলেরা পায়জামা পরে এরকম আমাদের মধ্যে যে এগুলোকে তুপ বলে না বা জুব্বা, কিন্তু না, মিশরে হচ্ছে সব মডার্ন ভাই, জিন্স প্যান্ট, ব্যাগি প্যান্ট, মানে একদম মনে করবেন যে ইউরোপের মতো একটা কালচার এখানে। টাউনের এই পুরো এরিয়াটা হচ্ছে শপিং মলের কারণে অনেক বিখ্যাত। দেখেন যে চারিদিকেই কিন্তু মেয়েরা সব জিন্স প্যান্ট, তারপরে ব্যাগি প্যান্ট এইগুলো পরে ঘুরতেছে। মনে হবে একদম ইউরোপ কান্ট্রিতে আমি চলে আসছি, ওইখানকারই পোশাক আশাক এরকম একটা ব্যাপার। আমি গাড়ি চালাইতেছি, কেমনে কথা আর দুপাশেই কিন্তু এরকম দোকানপাট। হ্যাঁ পারো, শেষ করো না, 5টা বাজে না, একটু পর 6টা। টাউনের মমি, লাশ দেখে, মিউজিয়াম দেখে এবং কায়রো শহরটা সব ঘুরে ব্যাক করতেছি বাসায়। আর এটা দেখেন যে একদম ওল্ড কায়রো দিয়েই কিন্তু আমরা যাচ্ছি। এটাকে বলা হয় পুরাতন কায়রো, মানে রাজধানী। ওকে, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর আপনারা কমেন্ট করেন নেক্সটে কোথায় যাওয়া যায়, ইনশাল্লাহ আমরা সেখানে যাবো। আর শুধু দেখুন সামনের ভিউটা, যে ওল্ড কায়রো বিল্ডিংগুলো কিন্তু সব ভাঙাচোরা এবং অনেক পুরাতন পুরাতন বিল্ডিং, কিন্তু এইগুলো এখনো কি এটা রাজধানী আছে, কিন্তু ওল্ড কায়রো আর নিউ কায়রো, মানে আপনার নিউ কায়রোতে সবগুলো হচ্ছে সংসদ থেকে শুরু করে অন্যান্য সব কিছু নিউ কায়রোতে। ওকে, দেখা হচ্ছে, বাই, আল্লাহ হাফিজ, টাটা।